প্রক্রিয়াটা স্বচ্ছকরণ হয়। এদিকে জনাব মোর্শেদ খান বলছেন স্বচ্ছতার খাতিরে শুধু কালক্ষেপণ না করে এটি রাষ্ট্রীয় প্রায়োরিটি বিবেচনায় এটি যেন অ্যাক্রস দ্য টেবিল করে ফেলা হয়। আপনি এই ব্যাপারে কি বলবেন? আমার কথা হলো যে মাননীয় মন্ত্রী যখন আপনার এই বিষয়ে বক্তব্য রেখেছেন তখন কিন্তু ওনার বক্তব্যের মধ্যে একটা জিনিস তিনি স্পষ্ট করেছেন। ওনার ইনফরমেশন অনুসারে উনি কিন্তু বলেছেন যে এই চামড়া শিল্পের ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের একটা গ্রুপ এখান থেকে যেতে চাচ্ছে না, তারা একটা মেকানিজম করছে, উনি কিন্তু বলেছেন। এবং আমরা কিন্তু ওই জিনিসটাই দেখতেছি যে ওই মেকানিজমের কারণেই কিন্তু সমস্ত জায়গাগুলোর সমস্যা হচ্ছে। উনি যে আজকে কথাটা বললেন যে টেন্ডারের প্রক্রিয়াটা খুব দ্রুত চলছে, গত বছর যখন এই আদালতের সময় নিয়েছিল এই কনসিডারেশনেই কিন্তু আদালত সময় দিয়েছিল যে আমাদের টেন্ডার সর্বোচ্চ পর্যায়ে আছে, ফাইনাল স্টেজে আছে, অথবা একটা টেন্ডার কিন্তু 15 দিনে 1 মাসের মধ্যে দেয়া যায়। স্বচ্ছতার প্রশ্নটা আমরা অস্বীকার করছি না, কিন্তু স্বচ্ছতার প্রশ্নের কারণে স্বচ্ছতার অজুহাতে যদি আমার আদালতের রায় বাস্তবায়ন না করে চামড়া শিল্প যদি স্থানান্তরিত করা না হয় সেটা তো আমাদের জন্য কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। আমি একটু বলতে চাচ্ছি আপনাকে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনার প্রধানত কর্তব্য, প্রধানত দায়িত্ব হলো এখন যে ওনার সঙ্গে আমি পুরোপুরি একমত যে এই ব্যবসায়ীরা এখান থেকে কোনোভাবেই সরাবে না, তাদের এটা টেন্ডেন্সি এবং তারা সরাতে চাচ্ছে না। কারণ আপনার এখন আপনি যেটা করবেন ইটিপি যে বসাবেন, ইটিপির সঙ্গে তো আপনার ইন্ডাস্ট্রির সংযোগটা দিবেন ইটিপি বসানোর পরে, কিন্তু বরাদ্দ দেওয়ার পরেও কতজন মালিক ওখানে তাদের পুরো ইনফ্রাস্ট্রাকচার 5 তলা বিল্ডিং যদি লাগে, 2 তলা যদি লাগে, মেশিনারি কতজনে সেট আপ করেছে বলেন? করে নাই তো তারা। আপনি এই জায়গাটা আপনি স্থাপন করবেন, এখানে মেশিনারি সেট আপ করবেন, আপনি এখন বলে দিলেন যে বিল্ডিং হবে না যতক্ষণ পর্যন্ত এই কানেকশন না হবে। আপনি তো বিল্ডিংটা করবেন, করার পরে এখানে টেলিভিশনের যন্ত্রপাতি সেট আপ করবেন, তারপরে আপনি বলবেন। আমার মনে হয় যে জনাব মঞ্জুর মোর্শেদ এই পর্যায়ে আমরা একটু মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি। উনি একটি সংশয়ের কথা তুলে ধরলেন, এই ব্যাপারে আপনার যদি মন্তব্যের কথা বলেন। বিষয়টি হচ্ছে যে আমার দৃষ্টিতে, বা আমি যেহেতু এই বিষয় নিয়ে খুব সিরিয়াসলি চিন্তা করছি, কারণ আমিও একজন নাগরিক হিসাবে আমারও তো নাগরিক দায়িত্ব আছে। জি জি জি। আমি নিজেই কিন্তু হাজারীবাগ টানেল শিল্পে কয়েকবার গেছি, কয়েকবার বক্তৃতা দিতে গেছি, আবার কয়েকবার গেছি সামগ্রিক অবস্থা বিবেচনা করতে। ওইখানে যে একটা স্কুল আছে, স্কুলে যে ছাত্রছাত্রীরা আছে তাদের চেহারার মধ্যে কিন্তু লাবণ্যের কোনো আভা নেই, কারণ নেই কারণে ওই পরিবেশটা এত দূষিত যে ওইখানে স্বাভাবিকভাবে বসবাস করাটা অত্যন্ত দুরূহ ব্যাপার। নর্দমাগুলা বা এর পানি বর্জ্যগুলা পরিগঙ্গাতে যাওয়ার ফলে যেটা আপনারা দেখাচ্ছেন সেটা অত্যন্ত ভয়াবহ। এবং এখানে আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আছে, এই চামড়া শিল্পে যে বিভিন্ন রকম ছাড়গুলা, অর্থাৎ বিভিন্ন রকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু তারা এখানে একটা ব্যবসায়ী গোষ্ঠী আছে, তারা হচ্ছে যে মৎস্য খামার, খাদ্য সরবরাহ, পোল্ট্রি ফিড, যেটা আরো ভয়াবহ, এটা আরো ভয়াবহ। কাজে এইটার সাথে এটাও কিন্তু জড়িত এই ব্যবসায়ীরা। এরা কিন্তু একটা বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে, তারা যেতে চায় না। কিন্তু আমি একজন নাগরিক হিসেবেও কিন্তু আমার নৈতিক দায়িত্ব হচ্ছে যে এই জায়গাটাকে দ্রুততম সময়ে এটাকে স্থানান্তরিত করা। সেই জন্য আমাদের তরফ থেকে যত আমলাতান্ত্রিক জটিলতা থাকুক না কেন, বা বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিলে করতে চেষ্টা করা হোক না কেন, আমরা চেষ্টা করছি যে এটা দ্রুততম সময়ে এটা স্থানান্তরের প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করা। এখানে যে জায়গাটা আছে, মহামান্য আদালত যেহেতু আমাদেরকে রায় দিয়ে আমাদেরকে একটা ম্যান্ডেটরি আদেশ দিয়েছেন এটা স্থানান্তরের জন্য, তা আশা করি যদি আমাদের অ্যাডভোকেট সাহেব যেটা বলেছেন, মঞ্জুর সাহেব যেটা বলেছেন, যে ওনারা যদি কোনো পক্ষ যদি কেস করতে চায়, এই কেসটা এন্টারটেইন না করলে তো আমার মনে হচ্ছে যে আমাদের সমস্যা অনেকটা শুরু হয়। মাননীয় মন্ত্রী, আপনিও আমাদের দলে, আপনি মনে করেন এটা এখান থেকে এই মুহূর্তে সরা দরকার, আপনি মনে করেন যে ওখানে ছোট বাচ্চাদের মধ্যে আপনি কোনো লাবণ্য দেখতে পাচ্ছেন না, তারপরও আমরা টেনারিটিকে এখানেই দেখতে পাচ্ছি, এখনো ওয়ার্ক অর্ডার হচ্ছে না, এখনো এটার দীর্ঘসূত্রতার আড়ালে থেকে যাচ্ছে। আপনি এটার কিভাবে ব্যাখ্যা দিবেন? আমরা তো আরো অসহায় বোধ করলাম। আপনাকে আমাদের না অসহায়, আমি যেটা সত্য সেটাকে বললাম, কিন্তু এটাকে উত্তরণের জন্য আমি তো আগেই বললাম আমাদের 4টি জায়গা থেকে ম্যান্ডেটরি আমাদের উপর চাপ আসে। হাইকোর্ট থেকে বললাম, মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয় থেকে বললাম, মাননীয় অর্থমন্ত্রীর থেকে আসছে, তারপর ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসছে। তবে আমরা আসার কথা, যেহেতু পার্সেস কমিটির আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্ব করেন, ওনার নেতৃত্বে পার্সেস কমিটি, আশা করি নভেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে এটা একটা চূড়ান্ত ফসল হয়ে যাবে। জনাব মোর্শেদ খান, আপনার কাছ থেকে একটা জানতে চাচ্ছিলাম যে মাননীয় মন্ত্রী তার নিজের উদ্বেগের কথাও আসলে বললেন। আপনি কি মনে করেন যে এখানে সরকারের কি করার আছে, কি করতে পারলে এটা আমরা
রেজাল্ট দেখতে পাইতাম। আমরা আসলে সদিচ্ছার চেয়ে আমরা ফলাফল দেখতে চাই। ওয়ান ওয়ার্ড, ডিটারমিনেশন। আচ্ছা, আজ পর্যন্ত যে সমস্ত কর্মকাণ্ড করার কথা সব পক্ষেরই করার কথা সাইমালটেনিয়াসলি। এখানে সরকার পক্ষ থেকে ইনফ্রাস্ট্রাকচারের এসিউরেন্স দিতে হবে। ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট যেটা সাইন হয়েছিল তারই নিরিখে কম্পেনসেশন প্ল্যানটা অ্যাসেসমেন্ট এখনো পর্যন্ত হয়েছে কিনা আমি জানি না। ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি অ্যাসেসমেন্ট, ফাইনাল অ্যাসেসমেন্ট অ্যাপ্রুভড বাই অল থ্রি সাইড হয়নি, ইউনিল্যাটারালি করা হয়েছে। 250 কোটি না, 250 কোটি ইউনিল্যাটারালি করা হয়েছে। ওরা অ্যাকসেপ্ট করছে, ওরা করে, কিন্তু তার সাবজেক্ট টু দেয়ার রিপ্লেসমেন্ট অফ ইকুইপমেন্ট, মেশিনারি। অনেকগুলো মেশিনারি আছে মান্দাতার আমল থেকে চলে আসছে, ওই সমস্তগুলি আজকালকার দিনে প্রযোজ্য নয়। কাজে নতুন মেশিনারির জন্য নো প্রাইস ইজ এক্সপেন্সিভ টু সেভ দ্য হেলথ অফ দ্য নেশন। এটা উনি বলেছেন যে নো প্রাইস ইজ এক্সপেন্সিভ, যেটা মানুষের। কিন্তু আমরা মঞ্জিল মোর্শেদের কাছে একটা জিনিস জানতে চাইবো, আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, যে বিষয়গুলিতে সব পক্ষ একমত থাকে সেই বিষয়গুলিতেই সরকারের কাজ করতে একটু দেরি হয়। আমি উদাহরণ দিতে পারি হচ্ছে বিচার বিভাগ আলাদা করা নির্বাহী বিভাগ থেকে। 99 সালের 2 ডিসেম্বর রায় দেওয়া হয়েছিল। আমরা প্রকৃতপক্ষে বিচার বিভাগকে আলাদা দেখেছি হচ্ছে 2007 সালের 3 নভেম্বর। আলাদা হয়েছে কি 2000 আদালত নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা। তো সবাই কিন্তু একমত ছিলাম, সবাই কিন্তু আমরা জানতাম যে এটা হবে। এই জায়গাটা একটু ফাঁক আছে, আপনি যে কথাটা বলেছেন ফাঁকটা হলো এই জায়গায়। সেখানে আপনি বলছেন যে সবাই যখন একমত, এখানে আপনি কম্পোনেন্ট হিসাব করেন সরকার, প্রশাসন, ব্যবসায়ী। ব্যবসায়ীরা যেখানে একমত না সেই জায়গায় কোনো কিছু অনেক সময় করা সম্ভব। ব্যবসায়ীরা কিন্তু আমাকে একটু বলতে দেন, ব্যবসায়ীরা কিন্তু একমত না ব্যবসায়ীরা একমত না, বলছে না তারা। কারণ হলে আপনি দেখেন ওই জায়গাটাই শুধু, অন্য সব জায়গায় আপনার শিক্ষকরা একমত না, সরকার প্রশাসন সবাই একমত, ওটা আপনি করতে পারবেন। আপনার চাকরিজীবীরা একমত না, এটা আপনি করতে পারবেন। কিন্তু ব্যবসায়ীরা যেটা একমত না সেইটা সরকার আর প্রশাসন একমত হলেও সেটা করতে পারে না। এটি হলো বাংলাদেশের প্রেক্ষাপট। আমরা ফিরে আসবো আবার আপনার কাছে। ব্যবসায়ীরা একমত না হলে বাংলাদেশের প্রশাসন বা সরকার করতে পারে না, ব্যবসায়ীরা এতটাই শক্তিশালী। আমরা আবার আজকের বাংলাদেশে ফিরবো, একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। পুরনো কিছু নতুন করে ফিরে পেতে কান্না ভালো লাগে, তাই বন্ধ থাকে এয়ারটেল সিমে প্রতিবার 20 টাকা রিচার্জে সর্বমোট 600 টাকা বোনাস। পাওয়ার মানে শক্তি, পাওয়ার মানে এনার্জি, পাওয়ার ড্রিঙ্ক ফুললি লোডেড। ঈদুল আজহায় স্যাভলনের শুভেচ্ছা। নোংরা আবর্জনা থেকে জীবাণুমুক্ত থাকতে স্যাভলন। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। সাপ্তাহিক ছুটির দিনগুলো আপনার একান্তই নিজস্ব। নিজের এই দিনগুলো উপভোগ করুন ইন্ডিপেন্ডেন্টের কিছু বিশেষ আয়োজনের সাথে। সারা সপ্তাহ ঘটে যাওয়া প্রধান প্রধান জাতীয় সংবাদ নিয়ে দেখুন এই সপ্তাহের দেশ। আর আন্তর্জাতিক ঘটনাগুলোর সাপ্তাহিক পরিক্রমা জানুন এই সপ্তাহের দুনিয়াতে। মজার খেলা জানাবে সারা দুনিয়ার মজার সব খেলার খবর। অন্যদিকে মজার দুনিয়া আপনাকে নিয়ে যাবে অদ্ভুত সব রোমাঞ্চের দুনিয়ায়, যা আপনি জানতেন না আগে। আর সপ্তাহ জুড়ে হলিউড বক্স অফিসের উত্থান পতনের খবর জানুন এই সপ্তাহের হলিউডে। আপনার ছুটির দিনগুলো কাটুক ইন্ডিপেন্ডেন্টের সাথে। দিনের প্রধান সংবাদগুলোর শুরু এখান থেকে। সংবাদের রূপরেখা নির্ধারিত হবার সময় এটাই। ওয়ার্ল্ড ব্যাংক কথা বলছে, তাই শত কর্মব্যস্ততার মাঝেও এটাই সময় সর্বশেষ খবরটি জানার। এইমাত্র পাওয়া কাজী রওশনারা সাকি, ৭১ মানবতা সাদিয়া আফরিন চৌধুরী নিয়ে যাবেন আপনাকে খবরের কেন্দ্রস্থলে। আঙ্গুরপোতা দহগ্রামে আছেন আমাদের প্রতিবেদক, যেখানেই ঘটুক সরাসরি সবার আগে। উত্তরাঞ্চলের নির্যাসীরা বলছেন সংবাদ দুপুর।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা বিরতির আগে জনাব মঞ্জিল মোর্শেদের কাছ থেকে শুনছিলাম সব পক্ষ এখানে, ব্যবসায়ীরা যদি একমত না হয়, সব পক্ষ একমত হলেও এখানে কিছু করার নেই, এবং ব্যবসায়ীরা এখানে একমত হচ্ছে না এবং ব্যবসায়ীরা যেতে চাচ্ছে না। ব্যবসায়ীদের এই যেতে না চাওয়া সম্পর্কে বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পপতি জনাব মোর্শেদ খানের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। আপনি বলছিলেন স্বাস্থ্য, জনগণের স্বাস্থ্যের জন্য কোনো মূল্যই যথেষ্ট নয়। আমি এখনো বিশ্বাস করি যে আমি যা বলেছি ওইটাতে আমি অবস্থান আমার কোনো পরিবর্তন নাই। ব্যবসায়ীরা, কারণ গুণগত পরিবর্তন এসে গেছে ব্যবসার মধ্যে। এই আজকের বাংলাদেশ প্রতিদিন আজকে লেখা আছে রাজনীতি যখন ব্যবসা। যেমন বাংলাদেশে আগে পাকিস্তান আমলে দুর্নীতি ছিল, এবং তার আগে ব্রিটিশ আমলে দুর্নীতি ছিল। পৃথিবীর সমস্ত দেশে দুর্নীতি আছে, বাংলাদেশেও ছিল, কিন্তু এখন করাপশনের মধ্যে দুর্নীতি ঢুকে গেছে। হ্যাঁ, কারণ টাকা নিয়েও কাজ না করলে, টাকা ছাড়া কাজ না করাটা হলো দুর্নীতি, অথবা করাপশন। আর টাকা খেয়েও কাজ না করলে সেটা কারাপশনের দুর্নীতি। আর এখন রাজনীতি যখন ব্যবসা হয়ে গেছে, তাহলে এটা ব্যবসায়ী নাম করে সিন্ডিকেটের অভ্যুত্থান, এটা সুরঞ্জিত সেনগুপ্ত আজকে বলেছেন যে এটা এখন সিন্ডিকেটের ঢুকে গেছে, সরকারি দলের মধ্যে সিন্ডিকেট ঢুকে গেছে, এবং তারা এই সমস্ত কর্মকাণ্ড ব্যাহত করতেছে, ব্যাঘাত ঘটাচ্ছে। তো আমি সুরঞ্জিত বাবুর সঙ্গে সম্পূর্ণ একমত এই ব্যাপারে। রাজনীতি যখন ব্যবসা, এরকম একটি সংবাদ শিরোনাম উনি দেখাচ্ছিলেন। আমরা কিন্তু দুটোই এখন শুনছি, রাজনীতি যখন ব্যবসা, ব্যবসা যখন রাজনীতি। এই প্রসঙ্গে যদি জনাব শিল্পমন্ত্রী আপনি কিছু বলেন। দেখেন, আমি এখনো পর্যন্ত যে দর্শন বিশ্বাস করি, সেই দর্শনে রাজনীতিতে ব্যবসার কোন স্থান নেই। ব্যবসায় রাজনীতির স্থান আছে? ব্যবসায় রাজনীতির স্থান না, ব্যবসা তো রাজনীতি একটা ইন্টার রিলেটেড, কারণ ইকোনমি ইজ দ্য বেস অফ দ্য সোসাইটি, পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ দিস ইকোনমি। কাজে ইকোনমি এবং বিজনেস এটা সাইড বাই সাইড চলবে। কিন্তু আমাদের দেশের সমস্যা হচ্ছে মুক্তবাজার অর্থনীতির নামে আমাদের রাজনীতিটাও পণ্য রূপান্তরিত হয়েছে, যার জন্য আজকে এই সংকট, সর্বত্র সংকট, সর্বত্র সবকিছুকে পণ্য হিসাবে বেচা কিনা করা যায়। রাজনীতি তো তাই হয়ে গেছে। শিল্পমন্ত্রী আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সার্বিক কোরবানির গরুর হাট একটু সম্পর্কিত একটি প্রতিবেদন দেখে নিচ্ছি। ধীরে ধীরে জমে উঠছে গরুর হাট। সারা দেশ থেকে আসছে গরু, নামছে ঢাকার নানা হাটে। দিন হোক কিংবা রাত, বাজারে বিকিকিনি চলছেই। তবে এবারের গরুর হাটে বিক্রেতাদের থাকতে হচ্ছে নানা আতঙ্কে, ভুগতেও হচ্ছে নানাভাবে। চাঁদাবাজির মুখোমুখি হতে হচ্ছে প্রায়ই। মোড়ে মোড়ে দেওয়া লাগে 500, 1000, 200 এভাবে পুলিশকে দেওয়া লাগে। তারপরে আপনার এমনি ট্রাফিক নাই, মোড়ে মোড়ে লোক আছে না, নেতা কথা আছে না, ওদের দেওয়া লাগে। এসব কারণে দাম খানিকটা চড়ছে, কিন্তু দাম চড়ালেই তো শুধু হবে না, দাম মিলতেও হবে। আর সেখানেই বাধে যত গোলমাল। কেননা দেশের অনেক খামারি অভিযোগ করছেন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু ঢুকছে অহরহ। ইন্ডিয়ার থেকে প্রচুর গরু এই দেশে আমদানি হচ্ছে, কারণ আমাদের গরুর মূল্য এত অবমূল্যায়ন হয়েছে। বাজারে সব ভারতীয় ইন্ডিয়ান গরু আইসা বাজার ভরে গেছে। ইন্ডিয়ান গরুর দাম কম, তাই এখানে পড়তা হচ্ছে না। ভারতীয় গরুর সাথে তবু পাল্লা দেয়া যায়, কিন্তু গরু বিক্রির দামে যদি জাল টাকা মেলে তখন তো লাভের আশায় গুড়ে বালি। তবে বিক্রেতারা বলছেন তারা অনেক বেশি সাবধান। আর বিক্রেতাদের পাশাপাশি জাল টাকা সহ সব ধরনের জোচ্চুরি ঠেকাতে কর্তৃপক্ষ এবার অনেক বেশি তৎপর। প্রত্যেকটা কোরবানির হাটে জাল টাকা শনাক্তকরণ যন্ত্র স্থাপন করেছি। তারা বড় অঙ্কের টাকা পরিবহন করলে দয়া করে আমাদেরকে জানাবেন। আমরা গরুর হাট নির্বিশেষে প্রত্যেকটা প্রতিষ্ঠানের টাকা, বড় অঙ্কের টাকা হলে আমরা নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। পুলিশের পাশাপাশি র্যাবও থাকছে। এখনো পর্যন্ত কোনো হাটে আমরা ফেক টাকা ব্যবহৃত হয়েছে এমন কোনো অভিযোগ পাইনি। বাট আপনারা জানেন, কিছুদিন আগে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি যে ফেক টাকা এখানে হয়তো চলতে পারে এবার কোরবানির পশুহাটে। সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি, যেন কোনো ধরনের অভিযোগ হলে সাথে সাথে আমরা এটা চেক করতে পারি। কোরবানি ঈদকে সামনে রেখে শুধু হাট নয়, পুরো দেশের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। কাউসার আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিরে এলাম আবার।
জনাব দিলীপ বড়ুয়া, আপনার কাছে আবার একটি আমার প্রশ্ন